এই ভিডিওতে আমরা ডিসকাস করব একটা ডব্লিউ.বি. ইয়েটসের লেখা কবিতা, নাম হচ্ছে দ্য লেক ইজল অফ ইনিসফ্রি। এই কবিতাটা সম্পর্কে একটু আমরা লাইন বাই লাইন এক্সপ্লেইন করব, আলোচনা করব এবং জানবো কোন লাইনে কী কী লিটারি টার্ম ইউজ হয়েছে বা ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে এবং হিডেন মিনিং, ওভারঅল সামারি সহ থাকছে অনেক কিছু। তো চলো কথা না বাড়িয়ে একটু ডিটেলসে চলে যাওয়া যাক। তার আগে বলে নিই, এই কবিতাটার থিম হচ্ছে নেচার, সলিটিউড, পিচ, এসকেপ ফ্রম মডার্ন লাইফ। প্রথম লাইনটা বলছে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইনিসফ্রি, অর্থাৎ আমি এখনই উঠব এবং যাব ইনিসফ্রিতে। এই লাইনটার মানে এরকম, কবি নিজের একান্ত কামনার কথা বলছেন। তিনি শহরের কোলাহল থেকে দূরে শান্তিপূর্ণ ইনিসফ্রিতে যেতে চান। এখানে আমরা রিপিটেশনের ব্যবহার দেখতে পাই, গো নাও অ্যান্ড গো। এই লাইনটা দ্বারা এখানে একটা হচ্ছে মেন্টাল স্কেপিজম বোঝানো হয়েছে, অর্থাৎ মানসিকভাবে তিনি পালাতে চান জীবনের বিশৃঙ্খলা থেকে মানসিক শান্তির দিকে যাত্রা। দ্বিতীয় লাইনে তিনি বলছেন অ্যান্ড আ স্মল কেবিন বিল্ড দেয়ার অফ ক্লে অ্যান্ড ওয়াটলস মেড, অর্থ সেখানে একটি ছোট্ট কুঁড়ে ঘর বানাবো মাটি আর বাঁশ দিয়ে। অ্যান্ড আ স্মল কেবিন বিল্ড দেয়ার, সেখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানাবো। অফ ক্লে অর্থাৎ মাটি, অ্যান্ড ওয়াটলস মেড, যেটা হবে মাটি এবং বাঁশের তৈরি। এখানে কবি সরল প্রাকৃতিক উপাদান দিয়ে ঘর বানাতে চান। এটা একটা আত্মনির্ভর জীবনের মতো। এই লাইনে আমরা ভিজুয়াল ইমেজারি দেখতে পাই, অর্থাৎ প্রযুক্তি নির্ভর জীবন থেকে প্রকৃতি নির্ভর সরল জীবনের ফেরার আকাঙ্ক্ষা। 3 নম্বর লাইনে বলছে 9 বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার, সেখানে আমার থাকবে 9টি সিমের শাড়ি, অর্থাৎ সিম বলতে যেটা বোঝায় বিন, ঠিক আছে, সেই সিম গাছের শাড়ি। আ হাইভ ফর দ্য হানিবি, আর থাকবে মৌমাছির জন্য একটা হাইভ, অর্থাৎ যেখানে মৌমাছিরা বসবাস করতে পারে এরকম একটা স্থান। তো এই লাইনটা এরকম বোঝাচ্ছে কবি চাষাবাদ এবং মৌমাছি পালন করবেন, এটি সরল জীবনের প্রতীক, ঠিক আছে। এখানে ব্যবহার করছেন তিনি অ্যালিটারেশন, হাইভ ফর দ্য হানিবি। এখানে আমরা অ্যালিটারেশনের ব্যবহার দেখতে পাই। এই লাইনটার মানে এরকম হতে পারে প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ এবং জীবিকার সরলতা। পরের লাইনে তিনি বলছেন অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড, আর আমি একা থাকবো মৌমাছির গুঞ্জনে মুখর বনভূমিতে। অ্যান্ড লিভ অ্যালোন অর্থাৎ আমি সেখানে একা থাকবো, ইন দ্য বি লাউড যেখানে মৌমাছির গুঞ্জন, গ্লেড অর্থাৎ গুঞ্জনে মুখর একটা বনে। এই লাইনটা এরকম হতে পারে যে কবি নিঃসঙ্গতায় শান্তি খুঁজছেন, শহরের কোলাহল থেকে দূরে প্রাকৃতিক শব্দে ভরপুর নিস্তব্ধতা। এখানে আমরা অনোম্যাটোপিয়া দেখতে পাই, যেখানে বি লাউড কথাটি ইউজ হয়েছে। এই লাইনটার আরেকটা মানে এরকম হতে পারে একাকিত্ব নয়, বরং আত্মার প্রশান্তি খুঁজছেন আমাদের কবি, বা একটা সহজ সরল জীবন খুঁজছেন। পরের লাইনে আমরা দেখতে পাই অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিচ দেয়ার, সেখানে আমি শান্তি খুঁজে পাবো বা আমি সেখানে শান্তি পাবো। ফর পিচ কামস ড্রপিং স্লো, কারণ শান্তি ধীরে ধীরে ঝরে পড়ে। তো এখানে বোঝাচ্ছে প্রকৃতির মাঝে শান্তি আসে ধীরে ধীরে, অর্থাৎ প্রকৃতির মাঝে তুমি যখন থাকবে তখন সেখানে হঠাৎ করে তুমি শান্তি অনুভব করতে পারবে না। যদি তুমি সেখানে কিছুদিন থাকো, ধীরে ধীরে তুমি সেখানে সেই পরিবেশটাকে পছন্দ করতে শুরু করবে, এরকমটা বোঝাচ্ছেন। এখানে আমরা পার্সনিফিকেশনের ব্যবহার দেখতে পাই, পিচ কামস ড্রপিং। এটার আরও একটা মানে এরকম হতে পারে প্রকৃত শান্তি মানসিক প্রশান্তির ফল, যা ধীরে ধীরে গড়ে ওঠে। 6 নম্বর লাইন বলছে ড্রপিং ফ্রম দ্য ভেইলস অফ দ্য মর্নিং টু ওয়্যার দ্য ক্রিকেট সিংস, সকালবেলা কুয়াশার পর্দা থেকে শান্তি ঝরে পড়ে যেখানে ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকার গান বাজে। অর্থাৎ কবি সকালের মৃদু আলো ও প্রাকৃতিক সুরে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করেন। এই লাইনে আমরা ইমেজারির ব্যবহার দেখতে পাই, প্রকৃতি তার নিজস্ব ছন্দে জীবনকে স্পর্শ করছেন। পরের লাইন বলছে দেয়ার মিডনাইটস অল আ গ্লিমার অ্যান্ড নোন আ পার্পল গ্লো,
সেখানে মধ্যরাত ঝলমল করে আর দুপুর বেগুনি আভায় ভরে থাকে। অর্থাৎ কবি দিনের বিভিন্ন সময় এর রূপকল্প বর্ণনা করেছেন। এখানে আমরা সিম্বলিজম দেখতে পাই। মিডনাইটকে তিনি হচ্ছে মিস্টিসিজমের সাথে তুলনা করেছেন বা সিম্বল হিসেবে ব্যবহার করেছেন। অন্যদিকে নুনকে তিনি ব্যবহার করেছেন এনার্জি হিসেবে। মানেটা এরকম হতে পারে, প্রকৃতির সাথে থাকার সময়েও প্রকৃতিতে সময়ও কাব্যিক, এটা সাধারণ নয়, অনুভূতির রূপ। পরের লাইন বলছে অ্যান্ড ইভিনিং ফুল অফ দ্য লিনেটস উইংস, অর্থাৎ আর সন্ধ্যা ভরে থাক লিনেট পাখির ডানার ওড়াউড়িতে। অর্থাৎ সন্ধ্যা প্রকৃতির সুরে ভরপুর, যা শহরের কৃত্রিম আলো শব্দ থেকে আলাদা। এখানেও আমরা ইমেজারি দেখতে পাই। আমরা পুরো কবিতাটাতে অনেক সুন্দর সুন্দর ইমেজারি দেখতে পাবো। ইমেজারি সম্পর্কে আমি জানি, অলরেডি তোমরা জানো। ইমেজারি হচ্ছে বর্ণনা চিত্র, অর্থাৎ বর্ণনার সাহায্যে যে চিত্র ফুটিয়ে তোলা হয়। অর্থাৎ তুমি যখন পড়বে তুমি যেন এই চিত্রগুলো নিজের মধ্যে দেখতে পাবে, অর্থাৎ অটোমেটিক তুমি দেখতে পাবে এই চিত্রগুলো। এটাই হচ্ছে ইমেজারি বা চিত্রকল্প। এই লাইনটার মানে এরকম দাঁড়ায়, প্রকৃতির জীবন্ততা প্রতিটি মুহূর্তে উপলব্ধি করা যায়। পরের লাইন বলছে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি এখনই উঠবো ও যাব। ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, দিন রাত সবসময়। কবির এই আকাঙ্ক্ষা সাময়িক নয়, বরং এটা চিরস্থায়ী এক তৃষ্ণা তার। এখানে আমরা রিপিটেশনের ব্যবহার দেখতে পাই। তার হৃদয় জুড়ে ইনসফ্রির টান সবসময় কাজ করছে। এর পরের লাইন বলছে আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শো, অর্থাৎ আমি শুনি হ্রদের পানি ধীরে ধীরে তীরে এসে ঠেকছে। প্রকৃতির নরম শব্দ কবির কল্পনায় সবসময় বেজে চলেছে, এরকমটা। অ্যালিটারেশনের ব্যবহার দেখতে পাই, লেক, ল্যাপিং, লো। অডিটরি ইমেজারি দেখতে পাই আমরা এখানে। প্রকৃতি, স্মৃতি ও শান্তি তার চিন্তা ও অনুভবকে গভীরভাবে প্রভাবিত করছে এই লাইনে। পরের লাইন বলছে while I stand on the roadway or on the pavement scree, অর্থাৎ যখন আমি দাঁড়িয়ে থাকি সড়কে বা ধূসর ফুটপাতে, সে এখন শহরের ব্যস্ত রাস্তায় যা রংহীন ও প্রাণহীন। এখানে আমরা কন্ট্রাস্ট দেখতে পাই, সিটি ভার্সেস নেচার। শহরের কৃত্রিমতা, প্রকৃতির জীবন্ততা একে অপরের বিপরীত, কারণ শহরে যা কিছু থাকে সব কিছু কৃত্রিম। অন্যদিকে প্রকৃতির মধ্যে আমরা যেন শান্তি খুঁজে পাই, সব কিছু থাকে ন্যাচারাল। এবার দেখো আমরা শেষ লাইন পড়ছি। এখানে বলছে আই হিয়ার ইট ইন দ্য ডিপ হার্টস কোর, তবুও আমি তা শুনি আমার হৃদয়ের গভীর কেন্দ্রে। প্রকৃতির ডাক শুধু বাহ্যিক হয় না, এটা একটা গভীর মানসিক আর্তনাদ হয়। এখানে আমরা মেটাফোর দেখতে পাই। এই লাইনটার মানে এরকম হতে পারে, প্রকৃতি মানুষের হৃদয়ে গভীরে কথা বলে। এটি স্মৃতি নয়, এটা চেতনার অংশ। সবশেষে বলা যায় দ্য লেক ইজেল অফ ইনিসফ্রি একটি রোমান্টিক ও প্রতীকধর্মী কবিতা, যেখানে ইয়েটস এক গভীর মানসিক শান্তির জগতে পালিয়ে যেতে চেয়েছেন। ইনিসফ্রি একটি বাস্তব দ্বীপ হলেও এটি এখানে এক আদর্শ জীবনের রূপক, যেখানে প্রকৃতি, নির্জনতা ও আত্মিক প্রশান্তি বিরাজ করে। এবার এই কবিতাটা শোনার পরে তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ইনিসফ্রি বিষয়টা কি বা জিনিসটা কি? এই ইনিসফ্রি হলো একটা শান্তিময় দ্বীপ, যেটাকে কবি শান্তিময় দ্বীপ হিসেবেই ফুটিয়ে তুলেছেন। ইনিসফ্রি হলো আয়ারল্যান্ডের একটা ছোট্ট দ্বীপ, যা লভগিল নামক হ্রদের মধ্যে অবস্থিত। এই বাস্তবেই এটি হচ্ছে একটা নির্জন, শান্ত প্রকৃতির জায়গা। কিন্তু কবিতার এটি শুধুমাত্র একটি ভৌগোলিক স্থান নয়, এটি কবির কল্পনায় এক নিঃশব্দ আত্মিক শান্তির আশ্রয়স্থল। এই কবিতায় ইনিসফ্রিকে দেখানো হয়েছে একটা আদর্শ স্থান হিসেবে, যেখানে কবি প্রাকৃতিক পরিবেশে একাকী শান্তিতে জীবন কাটানোর স্বপ্ন দেখেন। তিনি এরকমটা চান যে তিনি নিজের হাতে এখানে একটা ছোট্ট কুটির বানাবেন বাঁশ এবং মাটি দিয়ে। সেখানে তিনি মধু চাষ করবেন, শান্ত সকালে জেগে উঠবেন, পাখির ডাক শুনবেন, দিনের শান্ত আবহ উপভোগ করবেন। সো এখানে ইনিসফ্রি বলতে কবির জীবনের
প্রতি আকাঙ্ক্ষাকে বুঝিয়েছেন, অর্থাৎ ইনস্ফ্রি আসলে আধুনিক শহরের কোলাহলপূর্ণ জীবন থেকে পালিয়ে যাওয়ার প্রতীক। কবি লন্ডনের রাস্তায় হাঁটার সময় শহরের ব্যস্ততা, যান্ত্রিকতা এবং মানসিক ক্লান্তি থেকে মুক্তি পেতে চান, তাই তিনি এই ইনস্ফ্রির শান্তি ও প্রকৃতির কাছে ফিরে যেতে চেয়েছেন। আর এই কবিতা আমাদেরকে সেই আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ এই কবিতাটা। আশা করছি সুন্দর এই ছোট্ট কবিতাটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।